ক্যাশ ইজ দ্য বিগেস্ট কিং, এবং আমরা আমাদের পার্সপেক্টিভে বলি যে আমাদের বিগেস্ট কম্পিটিটর ইজ ক্যাশ। এই ক্যাশ থেকে মানুষকে কতভাবে ডিজিটালে নেওয়া যায়, এটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। একটা ইনসেন্টিভ যদি বাংলা সরকার ঘোষণা করে যে ডিজিটাল, যে কোনো ডিজিটাল পেমেন্ট, আমি বলছি না খালি কার্ড হতে পারে, এমএফএস হতে পারে, যে কোনো পন্থায় ডিজিটাল পেমেন্ট করলে পরে দেয়ার উইল বি সাম সর্ট অফ ইনসেন্টিভ, যে সেটার মধ্যে একটা অংশ কথা যিনি ইউজার ক্যাশব্যাক দিয়ে দিল, ওরকম কিছু, আর যিনি মার্চেন্ট যিনি রিসিভ করলেন সেও পেল। তাতে করে দেখবেন কি মার্কেটটা অন্য লেভেলে ঘুরে যাবে। বড় হোক আর ছোট হোক, কারো পক্ষে মার্কেটটাকে একদম যে ওয়ার্ডটা আপনি বলেন কন্ট্রোল করে ফেলা বা কিছু, এটার সুযোগ নেই। আর আমরা যারা সত্যি কথা কি, প্রত্যেকটা কোম্পানি আমরা কমার্শিয়াল অর্গানাইজেশন হতে পারি, কিন্তু মেজরিটি এইসব কোম্পানি কিন্তু বাংলাদেশের দ্বারা চালিত। তো দেশের উন্নতি, দেশের ইকোনমিটা কিন্তু আমরা সবসময় চিন্তা করি। আমরা তো দিন শেষে আমরা বাংলাদেশি, তাই না? আপনাদের সবাইকে স্বাগতম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সাহেবের সাথে। মাস্টার কার্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে ওনারা আছেন। তো বাংলাদেশের বিশেষ করে পেমেন্ট সিস্টেমটা ওনারা খুব সার্ভিসটা দিয়ে থাকেন, আমরা সবাই পেয়ে থাকি সেটা। তো চলুন আমরা সরাসরি কথা বলি মাস্টার কার্ডের জার্নি নিয়ে, মাস্টার কার্ডের ব্যবসা ধরন নিয়ে, কিংবা মাস্টার কার্ডের ভবিষ্যতের পরিকল্পনাটা কী বাংলাদেশের মার্কেটটা নিয়ে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এছাড়া অন্যান্য বিষয়গুলো এখানে আসবে। সো আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। তো আমরা আসলে প্রথমে শুরু করতে চাচ্ছি, মাস্টার কার্ড তো একটা বিশ্বনন্দিত একটা ব্র্যান্ড, বিশেষ করে পেমেন্ট সার্ভিস ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে জার্নিটা, এই জার্নিটা আপনাদের কেমন? গত কয়েক বছর ধরে যে আপনারা ব্যবসা করে যাচ্ছেন, কেমন যাচ্ছে? প্রথমেই ফিনান্সিয়াল এক্সপ্রেসকে ধন্যবাদ আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য। এবং ডেফিনেটলি যখন আমরা ডিজিটাল পেমেন্টের কথা বলি, আমাদের নামটা সর্বাগ্রে আসে, কারণ আমরা অন্যতম পুরনো কোম্পানি পৃথিবীব্যাপী। 1966 সালে আমরা স্ট্যাবলিশ করি এবং বাংলাদেশে আমাদের ব্যবসা শুরু হয় 1991 সালে, যখন প্রথম আমরা বাংলাদেশে আমাদের মাস্টার কার্ডগুলো অ্যাকসেপ্ট হয়। পরবর্তীতে 1997 সালে আমরা প্রথম বাংলাদেশে কার্ড ইস্যু শুরু করি। তার মানে যদি ওভাবে বলা হয়, প্রায় একটা লম্বা সময় ধরে আমরা বাংলাদেশের মার্কেটকে আমরা সেবা দিয়ে আসতেছি। তবে আমি এভাবে যদি বলি যে মাস্টার কার্ড যখন বলা হয় পেমেন্ট কোম্পানি, আমরা আসলে নিজেদেরকে খালি পেমেন্ট কোম্পানি মনে করি না। মাস্টার কার্ড একটা টেকনোলজি কোম্পানি, যারা কন্টিনিউয়াসলি পেমেন্ট স্পেসে নতুন নতুন টেকনোলজি ইনোভেশন নিয়ে এসে আমরা ভোক্তাদের যাতে সহজলভ্যভাবে তাদের পেমেন্টটা করতে পারে, সেটা যেমনভাবে করি, আমরা তাদের ভোক্তাদের সকল প্রকার ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা স্পেসিফিক্যালি আমাদের পেমেন্টের সকল প্রকার ধরনকে আমরা সুরক্ষিত রাখার চেষ্টা করি। আর মাস্টার কার্ডে কিন্তু গ্লোবালি যে ব্যবসা আছে তার মাঝে পেমেন্ট ডেফিনেটলি একটা বড় ব্যবসা, কিন্তু আরেকটা বড় ব্যবসা হচ্ছে আমাদের ওয়েজ অ্যান্ড রেমিটেন্স ট্রান্সফারটা, যেটা আমরা বাংলাদেশেও আমরা বেশ কয়েক বছর ধরে আমরা করছি। এবং বর্তমানে আমরা শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখে আমরা এই ব্যাপারেও আমাদের প্রবাসী ভাইদেরকে, বোনদেরকে সেবা দিচ্ছি, এবং তাদের পরিবারের কাছে তাদের কষ্টজিত টাকাটা অতি দ্রুত আমরা সময়ের মাধ্যমে এনে দেওয়ার ব্যবস্থা করছি। মাস্টার কার্ড 2013 সালে বাংলাদেশের প্রথম একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক হিসাবে তাদের অফিস স্টাবলিশ করে। তখন আর অন্য কোনো নেটওয়ার্ক বা কারো অফিস ছিল না, এবং তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের দ্বারা চালিত এই অফিস। এবং আমরা পর্যায়ক্রমে আমাদের রেমিটেন্স ব্যবসা এবং আমাদের পেমেন্টস ব্যবসাকে বৃহত্তর ব্যাংকগুলোর সাথে সবার সাথে কাজ করে আমরা অনেক বড় আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে কি, আমাদের ভোক্তা যারা, অর্থাৎ কনজিউমার যারা, যাদের কার্ড আছে অথবা যারা আমাদের রেমিটেন্স সেবা গ্রহণ করে, তারা যাতে সহজলভ্যভাবে এই সেবাটা পেতে পারে, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য, এবং তাদের ট্রানজ্যাকশনগুলো যাতে সুরক্ষিত থাকে। তো এখন ধরেন যে বাংলাদেশ তো একটা ধরেন স্টেডিলি গ্রোয়িং একটা ইকোনমি, তো এইখানে আসলে আপনাদের পেমেন্টের যে আপনারা যে প্রতি বছর যে ইনোভেশনগুলো আনছেন, তো বাংলাদেশের মার্কেটটা এই কনটেক্সটে আপনারা কীভাবে দেখছেন? এই মার্কেটটা আসলে কতটুকু সুইটেবল ফর প্লেয়ার্স লাইক মাস্টার কার্ড? দেখেন, আমাদের দেশে তো আমাদের একটা বড় জনগোষ্ঠী, যেটা আমাদের পাওয়ার, এটা তো কোনো ভুল নেই। আমাদের প্রায় 180 মিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে আমরা মনে করি প্রায় 122 মিলিয়ন ব্যাংকেবল অ্যাডাল্ট, যারা কি একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখার পুরোপুরি সুযোগ আছে। তার বাইরে আমাদের স্টুডেন্ট ব্যাংকিং আছে, সেগুলো তো পৃথিবীব্যাপী বাংলাদেশে অনেক ব্যাংক করছে। কিন্তু একটা চ্যালেঞ্জ এরিয়া আছে যে 122 মিলিয়ন ব্যাংকেবল অ্যাডাল্টের মধ্যে কিন্তু ধরে নেওয়া হয় তার 3 ভাগের 1 ভাগ মানে অ্যাডাল্টের ব্যাংক অ্যাকাউন্ট আছে। যখন ব্যাংক অ্যাকাউন্ট কম লোকের থাকে, ন্যাচারালি তার সাথে যুক্ত কার্ড বা এগুলো একটু কমই থাকে। আবার পাশাপাশি আমরা এটাও দেখি যে ওয়ালেট সার্ভিসগুলো অনেক পপুলার হচ্ছে। আমরা টেকনোলজিক্যালি একের পর এক নতুন প্রোডাক্ট নিয়ে আসি। আমরা যেমন বাংলাদেশে প্রথম যখন বলি যে কিউআর কোডের মাধ্যমে যখন পেমেন্টটা শুরু হয়, বাংলাদেশ ব্যাংকের সাথে মিলে আমরা এই প্রোডাক্টটা প্রথমে আনি। আমরা আমাদের কন্ট্যাক্টলেস প্রোডাক্টটা আমরা বাংলাদেশে আনি, আমাদের রেমিটেন্স প্রোডাক্টটা আমরা বাংলাদেশে আনি। আমরা এরপরে
ওয়ালেট সার্ভিসগুলোর সাথে বা এমএফএস এর সাথে কার্ডের যে ইন্টারঅপারেবিলিটিটা, ওইটা আমরা প্রথম আনি বাংলাদেশে 2019 সালে। মানে কার্ডের থেকে, মাস্টার কার্ড থেকে এমএফএস ওয়ালেটে টাকা অ্যাড করার সুযোগটার সাথে। এছাড়া ক্রেডিট কার্ড বিল পেমেন্ট থেকে শুরু করে অন্যান্য অনেক সেবা আমরা বিভিন্নভাবে দিয়ে আসতেছি এবং আরও নতুন নতুন সেবা আমরা অ্যাড করছি। পাশাপাশি রেমিটেন্স ব্যবসাতেও আমরা মানে আলটিমেটলি কি, রেমিটেন্স ব্যবসায় যত আপনি সহজলভ্য রেমিটেন্সের সুযোগ দেবেন, আমাদের যারা এনআরবি ভাই বোনরা আছে অথবা তাদের যে ফ্যামিলি মেম্বাররা বাংলাদেশে আছে, তারা অন্য পন্থায় টাকা না পাঠিয়ে বা ইনফর্মাল পন্থায় টাকা না পাঠিয়ে ফর্মাল পন্থায় পাঠাবে। জাতি হিসাবে আমাদের যেহেতু মিডিয়ান এজ ইজ ভেরি লো, ভেরি ইয়াং পপুলেশন, এবং আমরা খুব ফাস্ট অ্যাডাপ্ট করতে পারি নতুন নতুন টেকনোলজি, আমরা ডেফিনেটলি অ্যাজ এ কোম্পানি আমরা দেখি যে মাস্টার কার্ডের জন্য বাংলাদেশ একটা ওয়ান অফ দ্য ইমার্জিং মার্কেট, যেখানে আমরা আমাদের রিয়েলি এই নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন ইনোভেশন, কাটিং এজ টেকনোলজিগুলোকে এনে আমরা আসলে আরও সহজলভ্য পেমেন্টের ব্যবস্থা করতে পারি। সুতরাং আমরা ডেফিনেটলি প্রসপেক্ট হিসেবে বাংলাদেশকে অনেক বড়ভাবে দেখছি। আমি আপনাকে আসলে আপনার অ্যাটেনশনটা আমি ফরেক্স মার্কেট নিতে চাচ্ছি, যেহেতু আপনারা রেমিটেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছেন বাংলাদেশের মার্কেটে। তো ধরেন রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক তার একটা এক্সচেঞ্জ রেটের যে মেকানিজমটা সেটা চেঞ্জ করেছে। কলিং প্যাকের আন্ডারে ছিল, আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী সেটাকে পরবর্তী গত সপ্তাহে ওনারা এটাকে চেঞ্জ করে যে একটা ব্যান্ড ছিল, সেই ব্যান্ডটাকে ওনারা আনডিসক্লোজ করে একটা নতুন একটা সিস্টেম দাঁড় করিয়েছে এবং এর মার্কেটে এটা ছেড়ে দিয়েছে। এক্সচেঞ্জ রেট মার্কেট উইল ডিসাইড ওয়ার দ্য এক্সচেঞ্জ রেট উইল গো। তো এই জায়গাতে আসলে আপনারা কি মনে করছেন যে এই যে নতুন যে সিস্টেমটা বাংলাদেশ ব্যাংক লঞ্চ করলো, এটা আসলে কতটুকু সময়োপযোগী এবং মার্কেটকে কতটুকু এটা হেল্প করবে, নাকি এটা মার্কেটকে একটু সমস্যা তৈরি? এটা বাজার ভিত্তিক বিনিময় হার যেটা বলা হয়, বাজার ভিত্তিক বিনিময় হারটা কিন্তু সারা পৃথিবীতেই খুব একটা চালু একটা পন্থা, এবং এটাই কিন্তু ফরেক্সের রেটটা ঠিক করার জন্য এটাই সবচেয়ে গ্রহণযোগ্য একটা পন্থা। দেখেন, আমাদের গত কয়েকটা বছর একটু আমাদের রিজার্ভের ক্রাইসিস ছিল, আমরা সবাই জানি। তো এই ক্রাইসিসের মধ্যে সরকার যে পন্থাগুলো নিয়েছিল সেটা ডেফিনেটলি তার ক্রাইসিসটাকে উত্তরণের জন্যই কিছু গাইডেড রেট বা ক্রলিং পেগ এই টাইপের জিনিসগুলো এসেছিল। বাট আলটিমেট সলিউশন কিন্তু বাজার ভিত্তিক মুদ্রা ব্যবস্থা বা মুদ্রা হার নির্ধারণ করা। আমরা একটা প্রথমত আমরা এই নতুন যে আমি বলবো না কোনো প্রেসক্রিপশন, বাট বাংলাদেশ ব্যাংক যে ডিসিশনটা নিয়েছে এটা একটা আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা যারা মানি ট্রান্সফার ব্যবসার সাথে জড়িত আছি আমরা অবশ্যই স্বাগত জানাই যে পৃথিবীব্যাপী যেই পন্থায় বাজারের এফএক্স রেট ঠিক হয়, বাংলাদেশে এখন থেকে সেভাবেই হতে যাচ্ছে বা হয়েছে, শুরু হয়ে গেছে। ভালো হয়েছে যেটা, যে টাইমিংটা খুব রাইট। এই কারণে টাইমিংটা রাইট আমি বলবো যে এই মুহূর্তে ধরেন আমাদের কোরবানি ঈদ আর ধরেন কতদিন, 15 দিন 17 দিন আছে বাকি। এই সময় মানুষজন ইউজুয়ালি আমাদের প্রবাসী ভাই বোনরা দেশে টাকা পাঠায় কোরবানির পশুটা কেনা থেকে শুরু করে বিভিন্ন শপিং করার জন্য, অর্থাৎ তার মানে ফ্লোটা ভালো হবে এই 15-17 দিনে, আগামী 15-17 দিনে। আমাদের এক্সপোর্টের অবস্থা ভালো, গ্রোথ ইজ গুড। আবার এদিকে যদি এভাবে দেখি যে ডিমান্ড সাইডে একটু এই মুহূর্তে লো আছে, কেননা আমাদের মেজর পেমেন্টগুলো সরকারি পেমেন্টগুলোর মধ্যে হয়ে গেছে, আকুর পেমেন্টটাও হয়ে গেছে। তো তার মানে ডিমান্ড সাইডটা একটু লো থাকবে। সুতরাং ডিমান্ড যখন লো থাকবে আর সাপ্লাই যখন বেশি থাকবে, মার্কেটটা হুট করে উপরে ওঠার সুযোগ নাই। বাজার ভিত্তিক এই মুদ্রা বিনিময় হারটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, গত বুধবার দিয়েছে 14 তারিখ, আজকে 20 তারিখ। আমরা দেখছি ভেরি স্টেবল, এবং আমরা মনে করি যদি দেখেন, আমরা তো যারা মানি ট্রান্সফারের ব্যবসা করি আমরা তো আসলে রেট টেকার, আমরা তো আসলে মার্কেট যদি যে রেটে চলবে সে রেটেই আমরা আমাদের ডলারের বিনিময়টা করে থাকি। আজকে যদি সকল ব্যাংক বলে যে আজকে ডলার রেট হবে এত টাকা, আমরা কিন্তু অত টাকার মাঝেই থাকতে হবে, আমরা চাইলে এটার উপরে যেতে পারবো না। আমরা দেখেছি ব্যাংকগুলো একসাথে হয়ে, বাংলাদেশ ব্যাংক যেভাবে বলেছে যে গাইডলাইনটা দিয়েছে, ব্যাংকগুলো চেষ্টা করছে মুদ্রা বিনিময় হারটাকে একটা স্টেবল পর্যায়ে রাখতে, এবং যদি ব্যাংকের অফারিংটা এটা স্টেবল থাকে, আমরা যারা মানি ট্রান্সফার কোম্পানিগুলো আছে, মানি ট্রান্সফার অর্গানাইজেশনগুলো আছে, আমরা ওই রেটেই ডলারের কেনাবেচা করব। গত 1 সপ্তাহ যদি ভালো আছে, আমি অবশ্যই মনে করি যে এটা স্ট্যাবিলিটি পাবে, এবং এটা খুব গ্রহণযোগ্য একটা পন্থা সারা পৃথিবীব্যাপী। বাংলাদেশ ব্যাংকও করেছে। আমার মনে হয় আমরা সকলে মিলে যদি এটাকে সহযোগিতা করি, এটাকে গ্রহণযোগ্য একটা অবস্থায় আমরা সবসময় রাখতে পারবো। তবে হ্যাঁ, এটা বলে রাখা ভালো যে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার ডেফিনেটলি বাজারের উপর নির্ভর করবে। যখন ডিমান্ড বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে, হয়তো একটু উপরের দিকে যাবে। তবে একটা ভালো জিনিস আমাদের কেন্দ্রীয় ব্যাংক যেটা করেছে এবার, যে তারা $500 মিলিয়ন একটা ফান্ড রেখেছে পাশাপাশি, যখন ইন্টারভেনশন ফান্ড, যখনই কোনো কারণে যদি ডলারের রেটটা উপরের দিকে যায়, তারা ইন্টারভেন করবে, ইনজেক্ট করবে কিছু ডলার। এটা একটা বড় পন্থা, তাই না? মানে এটাতে তাহলে হবে কি, মার্কেটের রেটটা সবসময় স্টেবল থাকবে বলে আমরা আশা করছি। আমরা অবশ্যই স্বাগত জানাই, এবং আমরা মনে করি এই পন্থাতে আমাদের রেমিটেন্স বাড়বে, কমবে না।
যখন আইএমএফ গত ডিসেম্বরের 31 তারিখ যখন এর আগের সার্কুলারটা হলো, তখন বলে দেওয়া হলো যে ব্যাংক ফ্রিলি ফ্লোট করতে পারবে মার্কেটে এবং তাদের মতো করে তারা কোট করবে প্রাইসিং। এর একদিন পরে আরেকটা সার্কুলার ইস্যু করলো, সেটা বলা হলো যে বাইং এবং সেলিংয়ের মধ্যে 1 টাকার স্প্রেড থাকতে হবে, যেটা আইএমএফ এর কনসার্ন ছিল। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ ব্যাংক বলছিল না আমরা এটাকে সরাবো না, কিন্তু আইএমএফ বলতে সরাতে হবে, তাহলে আমাদের ফান্ডটা অনিশ্চিত হয়ে যাবে। তো ফাইনালি বাংলাদেশ ব্যাংক সেটা রাজি হয়েছে এবং সেটা মার্কেট থেকে সরিয়ে দিয়েছে এই সার্কুলারটাকে। ওনাদের যে পয়েন্টটা ছিল যে ওনারা কেন এটাকে বাজার ভিত্তিক করে নাই, ওনাদের মধ্যে একটা ভয় ছিল। সেই ভয়টা হচ্ছে যে আমার এইখানে যে সমস্ত মার্কেট প্লেয়ার আছে, বিশেষ করে রেমিটেন্স হাউসগুলো, এক্সচেঞ্জ হাউসগুলো, এবং ওনাদের একটা ছিল যে ওনারা হচ্ছে মেজর প্লেয়ার, ওনাদের কাছে স্টকটা বেশি, তো ওনারা যে কোনো সময় এই মার্কেটটাকে ওনারা ডিস্টর্ব করতে পারে, এবং যার কারণে উনি এতদিন এটা ধরে রেখেছেন, ছাড়েননি। তো যেহেতু মাস্টার কার্ড আপনাদের একটা এক্সচেঞ্জ হাউস আছে ট্রান্সফার্স্ট, তো ওনারাও তো মার্কেট মেইন প্লেয়ার। তো আপনারা কি মনে করেন যে এই যে এলিগেশন বা এই ধরনের যে ভয় আশঙ্কা, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? 210টা দেশে আমাদের অপারেশন আছে, তো ন্যাচারালি আমাদের ফ্লোটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আমরা বিভিন্ন দেশ থেকে ফ্লোটা আনতে পারি, এটা একটা সাইড। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক রাইট সময়টার জন্য একটু অপেক্ষা করছিল, কেননা যখন ডিসেম্বরে এই কথাগুলো হয় তখনও কিন্তু আমাদের ডলারের ক্রাঞ্চটা ছিল এবং তখনও বেশ কিছু আপনার পেমেন্ট কমিটমেন্ট ছিল সেন্ট্রাল ব্যাংকের। সেই কমিটমেন্টগুলো থেকে উত্তরণ করা, তারপরে বেশ কিছু অর্গানাইজেশনের টাকা আটকে ছিল, সরকারি টাকা পেমেন্টগুলো। আমার মনে হয় টাইমিংটা তখন রাইট ছিল না। বাংলাদেশ ব্যাংক তখন করেনি, ওটার পেছনে এটাও একটা বড় কারণ ছিল। এবং সত্যি কথা বলতে কি, গত 3-4 মাস ধরে প্রচুর সরকারি পেমেন্ট হয়েছে, না মানে গভর্নমেন্টের যেগুলো ডেপ ছিল সব পেমেন্ট হয়েছে। আমরা যারা একটু বৃহৎ আকারে ভলিউম আনি, আমরা চেষ্টা করেছি মেজরিটি আমাদের ভলিউম সরকারি ব্যাংকে সাপোর্ট করতে। কেন দিয়েছি? যাতে করে দেশের ইকোনমিটা থেকে আমরা উত্তরণ করতে পারি। আজকে সবাই মিলে আমরা সাপোর্ট করেছি, এটা আমি আমার কথা বলবো না, প্রত্যেকটা রেমিটেন্স কোম্পানি এখানে কাজ করেছে, ব্যাংকগুলো হাতে হাত মিলে কাজ করেছে। সেন্ট্রাল ব্যাংক খুব নজর দিয়েছে যে কিভাবে কোন ব্যাংকে আজকে ভলিউমটা বেশি গেলে পরে আজকে সরকারি পেমেন্টটা ঠিক মতো করা যায়। সবকিছু মিলিয়ে হয়েছে একটা কি বলবো আমি, একটা সামগ্রিক একটা এফার্ট ছিল এটাকে একটা জায়গায় আনার জন্য। আমরা সবকিছু মিলে আমরা সাকসেসফুলি এটাকে উত্তরণ করতে পেরেছি বলেই আমার মনে হয় এখন টাইমিংটা রাইট মনে করছে বাংলাদেশ ব্যাংক, তার জন্যই তারা এখন করেছে। ডিসেম্বর আসলে রাইট টাইম ছিল না, এর জন্য হতে পারে, এটা আমার ধারণা। এবং বাংলাদেশ ব্যাংক ডেফিনেটলি, বাংলাদেশ ব্যাংক অনেক চিন্তা করে এই জিনিসটাতে আসছে। তবে আমি বলবো যে এখানে কারো পক্ষেই, বড় হোক আর ছোট হোক, কারো পক্ষেই মার্কেটটাকে একদম যে ওয়ার্ডটা আপনি বলেন কন্ট্রোল করে ফেলা বা কিছু, এটার সুযোগ নেই। আর আমরা যারা সত্যি কথা কি, প্রত্যেকটা কোম্পানি আমরা কমার্শিয়াল অর্গানাইজেশন হতে পারি, কিন্তু মেজরিটি এইসব কোম্পানি কিন্তু বাংলাদেশের দ্বারা চালিত। তো দেশের উন্নতি, দেশের ইকোনমিটা কিন্তু আমরা সবসময় চিন্তা করি। আমরা তো দিন শেষে আমরা বাংলাদেশি, তাই না? সো আমার মনে হয় আমরা এই ব্যাপারটা খুবই সজাগ, এবং আমরা সবগুলো ম্যানুফ্যাকচার কোম্পানি একসাথে মিলে কাজ করছি যাতে করে এই যেটুকু সমস্যা এখনো আছে, পেমেন্ট হয়তো কিছু পেন্ডিং আছে, সব কিছু মিলে আমরা কমপ্লিট উত্তরণ করে যাতে দেশের অন্যান্য দেশের মতো কাঁধে কাঁধ মিলে আমরা বলতে পারি হ্যাঁ আমাদের রিজার্ভ একটা বড় অংশ, বড় একটা স্টেবল পর্যায়ে চলে গেছে। সেটাই উদ্দেশ্য। আমাদের যে রেমিটার যারা আছেন, ওনাদের হচ্ছে মেজর পোর্শনটা হচ্ছে যা হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রিতে, সৌদি আরব বা কুয়েত আসে, ওই দিক থেকে আসে আসার কথা। জি, সবচেয়ে বড় ডায়াসপোরা। হ্যাঁ, কিন্তু রিসেন্টলি লেখা করছে গত কয়েক মাস ধরে আমি ফলো করছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের রেমিটেন্সের যে সোর্স কান্ট্রিগুলো, সেটা হচ্ছে আমেরিকা থেকে। এই বিষয়টা কেমন? এটা আসলে আপনারা অনেকবার রিপোর্ট করেছেন, আমরা দেখেছি, অন্যান্য নিউজ পেপার রিপোর্ট করেছে। আমাদের ধারণা এখানে একটা রিপোর্টিং এরর হয়তো বা আছে। রিপোর্টিং এরর কোন সেন্সে বলছি, আমরা একটা আমেরিকান কোম্পানি বা আরো 2-3টা যারা বড় রেমিটেন্স কোম্পানি আছে, প্রত্যেকেই আমেরিকান কোম্পানি আছে, বেশ কয়েকটা বড়। তো এখন যদি আমাদের প্রত্যেকের রেমিটেন্সের অ্যামাউন্টটাকে যদি আমেরিকা ধরা হয় সোর্স অফ ফান্ড, কিন্তু আমার ফান্ড তো সারা পৃথিবী থেকে আসতেছে, তাহলে হয়তো বা একটু এরর থাকতে পারে। এটা আমরা বাংলাদেশ ব্যাংকেও বলেছি, ব্যাংকগুলো এগুলো নিয়ে কথা বলছে, আর আপনাদের মিডিয়ারা তো এটা নিয়ে কথা বলছে। একদমই সত্য যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ডায়াসপোরা তো আসলেই জিসিসি কান্ট্রিজগুলোতে, তো গালফের কান্ট্রিগুলোতে, এবং সেখান থেকে না এসে আমেরিকার, এবং আমরা এটাও জানি ধরেন যারা প্রবাসী একদম পার্মানেন্টলি সেটেল হয়, তারা কিন্তু ওরকম মানে ভাবে টাকা হয়তো পাঠাতে হয় না দেশে, বরঞ্চ যারা আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যারা যায়, তারা রেগুলার মাসে মাসে টাকা পাঠাতে হয়। তো এই এরারটা আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকটা পর্যায়ে সমাধান করে ফেলবে, তারা অনেক ডিসকাশন করছে। এবং আমরা বলেছি যে এটা যেহেতু আমাদের রিপোর্টিং বা ব্যাংকের রিপোর্টিং কিন্তু কান্ট্রি অফ অরিজিন দেখায়, কথা মানি মাস্টার কার্ডের টোটাল আজকে 100 মিলিয়ন ভলিউম এসছে, সেখানে দেখায় কোন দেশ থেকে কত ভলিউম এসছে। রিপোর্টিংটা ঠিক হলেই আমার মনে হয় এটা চেঞ্জ হয়ে যাবে, আর কোনো কারণ নাই হঠাৎ করে আমেরিকা 1 নম্বর করিডোর হয়ে যাওয়া। মাস্টার কার্ডের আসলে প্ল্যানটা কি? সামনের ধরেন বাংলাদেশের মার্কেটটাকে মাথায় রেখে যে গ্রোথটা হচ্ছে বাংলাদেশে, তো ওইটাকে মাথায় রেখে সামনের 2-3 বছরের মধ্যে আপনাদের ইন টার্মস অফ এক্সপানশন
গ্রোথ প্রজেকশন, এই সব কিছু মিলে আপনাদের প্ল্যানটা কি আসলে? দেখেন, আমি আমার পেমেন্ট বিজনেসটা নিয়ে আগে বলবো। পেমেন্ট বিজনেসে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমরা এখনো ডিজিটাল ইকোনমি বা ডিজিটাল মাধ্যমে টাকা পেমেন্ট করা এখনো অনেক অনেক কম। আমরা মনে করি যে এখন আসলে রাজা হচ্ছে গিয়ে নগদ টাকা, ঠিক আছে, ক্যাশ ইজ দ্য বিগেস্ট কিং। এবং আমরা আমাদের পার্সপেক্টিভে বলি যে আমাদের বিগেস্ট কম্পিটিটর ইজ ক্যাশ। এই ক্যাশ থেকে মানুষকে কতভাবে ডিজিটালে নেওয়া যায়, এটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা শুরু থেকেই করে এসেছি এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সাথেও মিলে আমরা যেটা করেছি যে বাংলাদেশে একটা ক্যাশলেস বাংলাদেশ কীভাবে করা যায়, অ্যাটলিস্ট লেস ক্যাশ সোসাইটি কীভাবে করা যায়, ক্যাশলেস না হলেও, সেটা নিয়ে কিন্তু যাবতীয় অনেক কাজ হয়েছে। অনেকগুলো মার্কেটকে ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। দেখা যায় যে ব্যবহার করছে, আবার মানুষজন আবার নগদে চলে যাচ্ছে। মাঝে হঠাৎ করে জানুয়ারি মাসে ভ্যাটটা বাড়িয়ে দিল সরকার বিভিন্ন সেক্টরে। আমরা দেখেছি মানুষ আবার ডিজিটাল থেকে ক্যাশের দিকে চলে যাচ্ছে। দোকানদার বলে ফেলছে যে ভাই আপনি ক্যাশে দেন, তাহলে আমি ব্যাটটা নিব না। তো আমি যখন যদি একটা কথা ওই সময় ছিল ওয়েডিং সিজন, আমাদের বিয়ে শাদীর সময় মানুষের, তো ওয়েডিং সিজনে দেখা গেল লাখ টাকার ওয়েডিং এর জিনিসপত্র কিনতে যাচ্ছেন, 15% ব্যাট আপনি সাশ্রয় করে ফেললেন নগদ টাকাকে দিয়ে। এটা আসলে মার্কেটকে ডিসরাপ্ট করে। আমার মনে হয় পলিসিগুলো রাইট হওয়া উচিত টু ফ্যাসিলিটেট ডিজিটাল পেমেন্ট। ডিজিটাল পেমেন্ট ভালো মতো হলে সুবিধাটা কি, আমরা এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে অনেকবার বলেছি এবং উনি এটার ব্যাপারে আমাদের সাথে একদম সহমত পোষণ করেছে। যত ডিজিটাল পেমেন্ট হবে তত মঙ্গল কি, এগুলো ট্রেসেবিলিটি অ্যান্ড ট্র্যাকেবিলিটি থাকবে। একটা জিনিস বললে আপনি সহজভাবে বুঝবেন যে বলা হয় বাংলাদেশে 3 সার্টিফিকেট আছে 1,10,00,000 মতো, কিন্তু সেখানে মাত্র 25 থেকে 35 লক্ষ লোক রিটার্ন দেয়। তারপরে একটা বড় অংশ এখানেই দেয় না। আবার এর বাইরে তো অনেক লোক আছেন ট্যাক্স দেওয়ার মতো, তারা হয়তো ট্যাক্স দিচ্ছে না। কিন্তু এই কোনোটা জায়গায় কিন্তু ট্রেসেবিলিটি বা ট্র্যাকেবিলিটির সুযোগ নেই। ডিজিটাল পেমেন্টটা যদি হয়, এটা আমি অ্যাজ এ কনজিউমার আমার জন্য মঙ্গল, আমি বুঝতে পারবো আমি কোথায় কি পেমেন্ট করেছি। ক্যাশ টাকা হলে তো বুঝতে পারবো না, আর সরকারের জন্য মঙ্গল। তবে আমরা মনে করি এখানে সরকারেরও একটা যেমন পলিসিগুলো রাইট হওয়া দরকার। আমরা এটা বারবারই বলে আসি, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের জন্য সরকার যদি একটা প্রণোদনা দেয় নগদ ব্যবহার না করে ডিজিটাল পেমেন্টকে, যদি মনে করে যে প্রণোদনা দেওয়া যাচ্ছে না, তাহলে নগদ টাকার ব্যবহারকে আপনার মানে সেটাকে উৎসাহিত না করা, পেনাল্টি করা। সে ফর এক্সাম্পল একটা জিনিস নগদ টাকা কিনলে যদি খরচ পড়ে, আমি সহজভাবে বলি, যদি ডিজিটালি পেমেন্ট করলে 100 টাকা পড়ে, নগদ টাকা কিনলে পরে 102 টাকা পড়বে। এটা একটা হতে পারে। এবার যদি বলি আমাদের এক্সপ্যানশন প্ল্যান, আমরা ডেফিনেটলি এইটার সাথে মিলেই করব। আজকে আমরা তো দেখতে চাই, আজকে মানে যেমন আমরা এটা করেছিও, যেহেতু কোরবানি ঈদ আসতেছে আমি একটু বলতেই পারি, গত কয়েক বছর ধরে আমরা স্মার্ট হার্ট বলে একটা ক্যাম্পেইন বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়ে করেছি এবং আপনি বিশ্বাস করবেন না হয়তো বা গত বছর প্রায় আমরা 100 কোটি টাকা ট্রানজ্যাকশন নগদ থেকে ডিজিটালে গেছে। 100 কোটি টাকা। এটা কিন্তু একটা বিহেভিয়ার শিফট। আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছি গরুরহাটে নগদ টাকা নিয়ে যাবো, ক্যাশ টাকা দিয়ে কিনবো। এটা একটা ছোট্ট উদাহরণ আমি দিলাম। এরকম বহু উদাহরণ আমাদের আছে। আমরা ডিজিটালে আনতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা একলা হয়তো পারবো না। কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা দেখতে চাই বা আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী নগদ টাকা থেকে সরে এসে ডিজিটাল মাধ্যমে পেমেন্টটা করছে। তাতে করে যেটা সবচেয়ে বড় জিনিস সুবিধা হবে যে যেমন আমি জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবো অ্যাজ এ কনজিউমার, পাশাপাশি আমার সরকারও দেখতে পারবে কত লোক কি ট্রানজ্যাকশন করছে। তাতে করে সবচেয়ে সুবিধা হবে যে আলটিমেটলি ট্রেসেবিলিটি ট্র্যাকেবিলিটিটা রাইট হবে। এটা একটা এরিয়া। আমরা দেখতে চাই আমাদের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট সাথে একটা কোনো না কোনো পেমেন্ট টুল থাকবে, কোনো না কোনো পেমেন্ট টুল। এটা ডেবিট কার্ড হতে পারে বা অন্য কোনো কার্ড হতে পারে। তাহলে হবে কি, মানুষকে বৃহত্তর জনগোষ্ঠী আপনি ডে 1 থেকেই ফিনান্সিয়াল ইনক্লুশন করছেন। ফিনান্সিয়াল ইনক্লুশন ইজ এ বিগ থিং ফর আস। আমরা মাস্টারকার্ড থেকে যেমন আমাদের একটা প্লেজ আছে টু দ্য ওয়ার্ল্ড, আমরা 2025 সালের মধ্যে 1 বিলিয়ন লোককে আপনার ডিজিটালি ফিনান্সিয়ালি ইনক্লুড করবো এবং আমরা খুবই শক্তভাবে চিন্তা করি এটা আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা 25 মিলিয়ন স্মল বিজনেসকে আমরা বলছি কোনোভাবে এনাবল করবো। আমরা এগুলো নিয়ে কাজ করছি। স্মল বিজনেস এলাকাতে আমাদের একটা বিরাট কাজের পরিধি এবং আমরা কাজ করেছি এবং আরও করব। পাশাপাশি যত নিত্য নতুন টেকনোলজি আছে পেমেন্ট স্পেসে, পৃথিবীর যে কোনো দেশে যখন লঞ্চ হবে, বাংলাদেশে যেহেতু সাথে সাথে লঞ্চ হয়, এটা নিয়ে আমরা কাজ করছি এবং করব। চেষ্টা করছি নতুন টেকনোলজি মোটামুটি কাছাকাছি সময়ে পৃথিবীর অনেক উন্নত দেশে যখন লঞ্চ হবে, কাছাকাছি সময় যাতে আমরাও লঞ্চ করতে পারি। সো এটা হলো পেমেন্টের সাইড। আর রেমিটেন্সে তো ডেফিনেটলি আমরা চাবো যে আরও বেশি নতুন নতুন রেমিটেন্স রিলেটেড প্রোডাক্ট আনা। এখন ধরেন অ্যাকাউন্ট ক্রেডিট প্রোডাক্টটা খুব বেশি চলে বা ক্যাশ পিক আপ চলে। আরও ডিজিটালি কীভাবে এনাবল করা যায়, যেমন ওয়ালেটের মাধ্যমে MFS এ টাকা নেওয়া যায়, রিসিভ করা যায়, আরও সহজে কীভাবে করা যায়। এবং পাশাপাশি যেটা আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি একটা কার্ড টাইপের কিছু থাকে, হয়তো রেমিটেন্স কার্ডে আনা বা প্রত্যেকটা NRB যাওয়ার সময় যদি বাধ্যতামূলক, যেটা আগেও ছিল 2টা অ্যাকাউন্ট করে যেতে হতো, ওইটাকে একটু ইনফোর্স করা এটা। এবং আরেকটা এরিয়াতে আমরা খুব শক্তভাবে কাজ করছি, সেটা হচ্ছে গিয়ে এগেইন পেমেন্টে। আপনি জানেন যে আমাদের ট্রানজিট বা আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো, এগুলো সব হলো নগদ টাকা দিয়ে হয়।
আমরা দেখতে চাই যে এই জায়গাটা একটা ওপেন লুপ সলিউশন আসে এবং যে কেউ তার যে কোনো পেমেন্ট টুল দিয়ে পেমেন্টটা করতে পারে। এটাতে আসলে হয় কি, ডেইলি কমিউটাররা যখন এনাবল হয় তারাও কিন্তু আসলে নগদ টাকা থেকে আপনার আস্তে আস্তে ডিজিটালের দিকে ধাবিত হয়। সামগ্রিকভাবে আমরা যে স্বপ্নটা দেখি বা আমরা যেটা আমরা ধারণ করি সবসময়, যে আমরা একটা ডিজিটাল এনাবল জাতি দেখতে চাই, যে জাতি তাদের পেমেন্ট মানে তাদের যে যাবতীয় খরচপাতির সিংহভাগ ডিজিটালি করবে। আমরা দেখতে চাই এমন একটা জাতি যাদের রেমিটেন্স যখন আসবে তার মেজরিটি রেমিটেন্স বৈধ পন্থায় আসবে, নট অনলি আস, আদার অনেক প্লেয়ার আছে। এবং আমরা সামগ্রিকভাবে দেখতে চাই যে আমরা জাতিগতভাবে যেভাবে আমরা অ্যাডাপ্টেবল নতুন টেকনোলজি নিয়ে আমরা এমব্রেস করি, ভবিষ্যতে আমরা এভাবে এমব্রেস করবো। বাংলাদেশি মার্কেটে আপনাদের ক্লায়েন্টের গ্রোথ কীরকম? আমরা দেখেন, প্রথম কথা আমি যেটা বললাম যে ব্যাংক অ্যাকাউন্টে যতদিন পর্যন্ত ডেবিট কার্ড হবে না ম্যান্ডেটরি, ততদিন পর্যন্ত এটা একটু লো থাকবে। কিন্তু হ্যাঁ, এটাও বলতে পারি যে আমাদের নতুন নতুন অনেক ব্যাংক অনেক ভালো কোয়ান্টিটি কার্ড করছে, যার মাধ্যমে আমাদের ডেফিনেটলি গ্রোথটা গত বছর তো আসলে একটু ওভারঅল বিজনেসের একটু মানে হ্যাঁ বিভিন্ন কারণে, বাট আমরা জানুয়ারি অনওয়ার্ড দেখছি ইট ইজ পিকিং আপ এগেইন। সো হোপফুলি দিস ইয়ার উইল বি আ গুড ইয়ার ফর অল অফ আস। আপনারা বলছেন যে 25 সালের মধ্যে 1 বিলিয়ন আপনারা এই বছরের মধ্যে 1 বিলিয়ন শুরু করেছি আমরা 2-3 বছর আগে, এটা এবছর এবার করবো। এর আগে আমি একটা প্লেজ নিয়ে এর সাথে কি ম্যাচিং করে বাংলাদেশের নিশ্চয়ই আপনারা প্ল্যান করছেন? যে হ্যাঁ ডেফিনেটলি ফিনান্সিয়াল ইনক্লুশন নিয়ে আমরা অনেক কাজ করছি। ফিনান্সিয়াল ইনক্লুশন আমরা বাংলাদেশে যখন করছি, স্টার্টিং ফ্রম ইউর কৃষক, তারপরে শিক্ষক, আমরা মার্জিনাল কৃষক তো আছেই, স্মল বিজনেস, এই ধরনের বিভিন্ন সেক্টর, ইউথ, আপনার ফ্রিল্যান্সার্স, যারা মোবাইল কমার্স করে অর্থাৎ কমার্স ব্যবসা করে, তারা প্রত্যেককে আমরা এটার মধ্যে এনাবলমেন্টের মধ্যে আনছি এবং আমরা করে আসতেছি। এবং পাশাপাশি আমাদের একটা বড় ব্যবসা আছে হচ্ছে কি, আমাদের অনলাইনে যে আপনারা শপিং করেন ওটার পিছনে পেমেন্ট গেটওয়েটা আমাদের মতো অর্গানাইজেশনগুলো দিয়ে থাকে, সেখানে আমাদের একটা বড় মানে বৃহত্তর ভলিউম ওটার মাধ্যমে এসে থাকে। তো আমরা এই সব কিছু মিলিয়েই বলছি। আর স্মল বিজনেস ইজ আ ভেরি বিগ এরিয়া অফ ফোকাস দিস ইয়ার, আমরা এই ব্যাপারেও কাজ করছি। এত উদ্যোগের পরেও আমরা যেটা বলছি যে ক্যাশলেস সোসাইটি, পুরো ডিজিটালি আপনার ট্রানজ্যাকশন সবগুলো করবো, অথবা আপনি বললেন যে ক্যাশলেস না হলেও অ্যাটলিস্ট লেস ক্যাশ সোসাইটি, তো এর হচ্ছে না কেন? একটা কারণ আপনি বললেন যে আমাদের ক্যাশ টাকার প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, কারণ আমরা কিছু বেনিফিট এখানে পাই, যেটা আপনি বললেন। এছাড়া কি আর কোনো না আছে? একটা ভীতি কাজ করে, আমরা এখনো অ্যাওয়্যার না, আমরা এখনো চাই না ট্র্যাকেবল, ওটা এক জায়গায় চলে গেলাম। আমি এখনো মনে করি যে আচ্ছা আমি কার্ড ইউজ করবো, কার্ডের কোনো ইনফরমেশন কি লিক হবে বা কেউ পেয়ে যাবে। অ্যাওয়ারনেস ইজ এ বিগ ইস্যু। আমরা এখনো যদি দেখেন যে এখনো আমরা পিন নাম্বার দিয়ে দিই, আমরা ওটিপি নাম্বার দিয়ে দিই মানুষকে ছোটোখাটো বেনিফিট পাওয়ার জন্য। এই অ্যাওয়ারনেসটা ইজ এ বিগ ইস্যু। এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করছে, আমরাও প্রত্যেকে কাজ করছি প্রত্যেকের জায়গা থেকে। কিন্তু আমার মনে হয় অ্যাওয়ারনেসটা যতক্ষণ পর্যন্ত ওই লেভেলে যাবে না, গ্রোথটা আসতে একটু সময় লাগবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি বাংলাদেশ ব্যাংক, আমি যেটা বললাম শুরুর দিকেই, যে একটা ইনসেন্টিভ যদি বাংলা সরকার ঘোষণা করে যে ডিজিটাল, যে কোনো ডিজিটাল পেমেন্ট, আমি বলছি না খালি কার্ড হতে পারে, এমএফএস হতে পারে, যে কোনো পন্থায় ডিজিটাল পেমেন্ট করলে পরে দেয়ার উইল বি সাম সর্ট অফ ইনসেন্টিভ, যে সেটার মধ্যে একটা অংশ কথা যিনি ইউজার ক্যাশব্যাক দিয়ে দিল, ওরকম একটা কিছু, আর যিনি মার্চেন্ট, যিনি রিসিভ করলেন সেও পেল। তাতে করে দেখবেন কি মার্কেটটা অন্য লেভেলে ঘুরে যাবে। এটা আমরা কন্টিনিউয়াসলি বলে আসতেছি, যদি এটা হয়ে যায় ভালো। আবার পলিসিগত একটা ঝামেলা আছে। গত কয়েক বছর আগে থেকে আপনার ক্রেডিট কার্ড নিতে হলে একটা ম্যান্ডেটরি ট্যাক্স রিটার্নের গল্প ছিল বা আছে এখনো। আমরা এটাকেও সরকারকে বিভিন্নভাবে বলছি এবং আমরা কিছুটা আশাবাদ পেয়েছি যে এবারের বাজেটে হয়তো বা এটা একটা নজর দেওয়া হবে। তা না হলে হয় কি, যেটা শুরুর দিকে বলছিলাম যে 1,20,00,000 লোকের টিন আছে, 30-35 লাখ লোক ট্যাক্স দেয়, তো এখানে তো বড় গ্যাপ। তো অনেক লোকেরই তো টিন নাই বা ট্যাক্স সার্টিফিকেট তাদের নাই, সে কিভাবে কার্ড পেতে পারবে? আমরা একটা লিমিট দিয়ে বলেছি এতটুকু পর্যন্ত যদি একটু ওয়েভার দেওয়া হয়, দ্যাট উইল মেক সেন্স। ওভাবেই আমরা কাজ করছি। তবে যেটা হচ্ছে কি, লেস ক্যাশ মনে করি, ক্যাশলেস নাই মুহূর্তে। আরেকটা জিনিস কি, আমরা কিন্তু জাতি হিসাবে দেখেন, আমরা এখনো কাঁচা বাজারে যাই, কাঁচা বাজারে যে আমরা বাজারটা না করলে আমাদের পছন্দ হয় না, এবং সেখানে আসলে অ্যাকসেপ্টেবিলিটি অফ ডিজিটাল পেমেন্টস আর ভেরি ভেরি লেস, এবং তারা চায়ও না। তারা সারাদিন ধরে বিক্রি করে আবার পরদিন ভোরবেলা যে ওটা আবার দোকানদার থেকে কিনে নিয়ে আসে। তো এই সব কিছু মিলে এটা একটু পিছনে যাচ্ছে। বাট আমার মনে হয় বর্তমান আমাদের রেগুলেটর, সরকার, আমরা যারা ইকোসিস্টেম প্লেয়ার, আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে একটা জায়গায় আনতে, যাতে করে আমরা দেখতে চাই যে আমাদের জাতিগতভাবে আমরা লেস ক্যাশ সোসাইটি হতে পারি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ধরেন আমাদের মধ্যে অনেকেই তারা করতে চায় না, ভয়ে যে যদি কোনো সমস্যা হয় বা কোনো ধরনের ফ্রডের পাল্লায় পড়ে যায়,
তো তখন তো একটা সিকিউরিটির বিষয়টা চলে আসে। জি, তো আপনার মাস্টার কার্ডটা সিকিউরিটিতে কতটা গুরুত্ব আমি দিচ্ছেন? শুরুতে বলেছি সেফটি সিকিউরিটি ইজ এ বিগেস্ট এরিয়া অফ ইনভেস্টমেন্ট ফর আস। হুম। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গাটায় কাজ করি এবং আমি বিভিন্ন ফোরামে বলি মানুষ সকলকে, জনগণকে বলার চেষ্টা করি যে সেফটি সিকিউরিটির দায়িত্বটা আমাদের উপরে আর ব্যাংকের উপরে ছেড়ে দেন। আপনি নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে ডিজিটাল ট্রানজাকশন করেন। হুম। কারণ আমরা যদি আজকে আমাদের ধরেন আমাদের কয়েক বিলিয়ন আমাদের কার্ড হোল্ডার সারা পৃথিবীব্যাপী, এই বিলিয়ন অফ কার্ড হোল্ডারদের যদি আমি সুরক্ষিত না রাখতে পারি, আজকে তো আমি ব্যবসায়ী করতে পারবো না, এত পুরনো একটা অর্গানাইজেশন। সো ওইটাকে ঠিক রাখার জন্য যাবতীয় যা করার আমরা করছি সুরক্ষা রাখার জন্য। হুম। আর ট্রানজ্যাকশন করার দায়িত্ব হচ্ছে গিয়ে আমার কনজিউমারদের বা আমার কার্ড হোল্ডারদের বা আমাদের যারা ইউজার। সো সুরক্ষার ব্যাপারটা সমস্যা না, কিন্তু সমস্যা কথা জানেন, যেটা একটু আগে বললাম অ্যাওয়ারনেস। আমরা এরকম হয়ে যায় যে আমরা অনেক সময় লোভে পড়ে আমার ওটিপি দিয়ে দিচ্ছি, লোভে পড়ে আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিস ইজ নট সিকিউরিটি ইস্যু, দিস ইজ মোর অফ আ ক্রিমিনাল মানে একটা অফেন্স হয়ে যায়। তো এই জায়গাটাতে আসলে মানুষের একটু সজাগ হতে হবে। এবং দেখেন এখন যে ব্যাংকগুলো, প্রত্যেকটা ব্যাংক কন্টিনিউয়াসলি মেসেজ করতে থাকে যে আপনি আপনার টিপিন দিবেন না, ওটিপি দিবেন না। এই জায়গাটাতে আসলে একটা জায়গায় আমাদের আসতে হবে। আমরা যদি এদের জাতিগত আসতে পারি এই জিনিসটা, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেক বিষয় নিয়ে আমরা আপনার সাথে খোলামেলা কথা বলতে পেরেছি। অনেক বিষয়ে আপনারা খুলাসা করেছেন। ফাইন্যান্সিয়াল অসংখ্য এক্সপ্রেস ধন্যবাদ। ডিজিটালকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট এই কথোপকথনটা করার জন্য। এবং আমরা ডেফিনেটলি এরকম কথোপকথন আরও চালিয়ে যাব যাতে করে বৃহত্তর জনগোষ্ঠী এটাতে উপকৃত হয়। আপনারাও নিশ্চয়ই শুনেছেন আমাদের কথোপকথন। তো আশা করি আমরা নেক্সট টাইমে আবার কথা বলবো বিভিন্ন ইস্যু নিয়ে অন্য কোনো প্রফেশনালদের সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।